দেশ সন্ধ্যায় স্বাগত জানাচ্ছি আমি ফখরুল ইসলাম। রাজনৈতিক দ্বন্দ্ব নাকি ভোটের রাজনীতি, এই শিরোনাম আজ আমরা কথা বলবো। আমার সঙ্গে স্টুডিওতে অতিথি আছেন, আমি একটু শুরুতে পরিচয় করাতে চাই। আমার সঙ্গে আছেন জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, সাবেক সংসদ সদস্য বিএনপি, এবং আমার সঙ্গে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। আমরা প্রথমে জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া আপনাকে দিয়ে একটু শুরু করতে চাই। ঐক্যমত কমিশনের সঙ্গে আজকে এই দফায় শেষ বৈঠক শেষ হলো। মোটামুটি রাজনৈতিক দলগুলোর সঙ্গে, সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা দফায় দফায় বৈঠক করেছেন এবং তারা গতকাল বলেছেন যে দ্রুতই তারা জুলাই সনদের দিকে এগুচ্ছে। ঐক্যমত কমিশন সংস্কার ইস্যুতে মানুষের আগ্রহ আছে, নির্বাচন ইস্যুতে মানুষের আগ্রহ আছে, কোন দিকে যাচ্ছে রাজনীতি? বেসিক্যালি ঐক্যমত পরিষদ না কমিশন, ঐক্যমত কমিশন যেটা করেছে সেটাই মূলত অনৈক্যের একটা বিষয়। ঐক্যমত কমিশনটাই অনৈক্যের প্রতীক। বাংলাদেশে কিভাবে সম্ভব বা পৃথিবীর কিভাবে সম্ভব সবাইকে ঐক্য করা? কোথাও কি ঐক্য হয় দেখেছেন? কোথাও কি একমত হয় কেউ? ভিন্নমত থাকবেই। তো বরঞ্চ এই ঐক্যমত কমিশনকে আমি দেখছি ব্যক্তিগতভাবে এটা বাকশালের সমতুল্য। শেখ সাহেব যেভাবে সকল দল মত নির্বিশেষে সকল পত্রিকা নিউজ মিডিয়া বন্ধ করে দিয়ে সকল মানুষকে, সরকারি জীবীদেরকে, আর্মি পুলিশ বিজিবি ইত্যাদিকে বাকশালের সদস্য হতে বলেছিল, ঐক্যমত কমিশনটা অনেকটা ওইরকম। এই ঐক্যমত কমিশনটা করা হচ্ছে অনৈক্যের জন্যে, যাতে ওই ঐক্যমত কমিশনের নাম দিয়ে যখন অনৈক্য শুরু হবে তখন আপনার দেশের নির্বাচনটা অনিশ্চিত হবে। নির্বাচনটা অনিশ্চিত করার জন্য ঐক্যমত কমিশন, নির্বাচনটাকে সুদূর প্রসারী করার জন্য, ডিলেই করার জন্য। অতএব এটাকে আমি ব্যক্তিগতভাবে খুব ভালো রেজাল্ট এখান থেকে আশা করছি না। যদি ঐক্যমত না হয়, কমিশনকে যদি সবাই কমিশনের সংস্কার একমত না হয়, না মানে, তাহলে এই বলবো যে আমাদের আরো একটু সময় লাগবে, আমাদের মানে সংস্কার ছাড়া তো ইলেকশন করা যাবে না। এইটার জন্যই কিন্তু ঐক্যমতের কমিশন। অতএব এটা অনিশ্চিত একটা রাজনীতির দিকে ঐক্যমত কমিশন আমাদেরকে নিয়ে যাচ্ছে। কিন্তু ঐক্যমত কমিশনের যেসব প্রস্তাব বা রাজনৈতিক, আপনাদের দল বিএনপিরও কিন্তু 31 দফা রয়েছে, বেশিরভাগ প্রস্তাবে কিন্তু অনেকে ঐক্যমত পোষণ করেছেন। আপনার দৃষ্টিতে তাহলে সংস্কারগুলো কিভাবে হবে যদি এই ঐক্যমত কমিশন না থাকে? সংস্কার তো এটা একটা চলমান প্রক্রিয়া। সংস্কার অল টাইম এভরি টাইম হবে। আপনার এই স্টুডিওতে কাজ করতে করতে, শো করতে করতে, যেমন এই স্টুডিওতে সবসময় তো সংস্কার হতে পারে, রেনোভেশন হবেই। এখন দেশের যে কোনো কিছুতে এটা আপনার সংস্কার হবেই, এটা একটা চলমান বিষয়। সৌন্দর্যের যেমন শেষ নাই, ভালোর যেমন শেষ নাই, খারাপের যেমন শেষ নাই, সংস্কারেরও শেষ নাই। কিন্তু এই সরকারের তো আপনারাই বলছেন যে কিছু কিছু সংস্কার করা উচিত। আমরা বলছি বেসিকটা, বেসিক সংস্কার, যে সংস্কারটা করলে নির্বাচনটা নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে। আমরা নির্বাচনকে সুষ্ঠু করার জন্য বেসিক নেড সংস্কারটার পক্ষে। কিন্তু ওনার যে বিশাল একটা বিষয় নিয়ে বসছে, সারা দেশ সংস্কার নিয়ে বসছে, এই দায়িত্ব ওনাদেরকে কে দিল? এই ক্ষমতা, এই ম্যান্ডেট কে দিল? বিএনপি তো সেই ঐক্যমত কমিশনের বৈঠকেও আমরা যাব। আমরা তো সরকারকে এখনো সাহায্য করছি, সরকারকে আমরা সাপোর্ট দিচ্ছি, টিকে রাখতে চাই। আমরা এই সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন করতে চাই। 16 বছর ধরে, 15 বছর ধরে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ইলেকশন করার দাবি তুলে আসছি, আন্দোলন করেছি, ক্ষতিগ্রস্ত হয়েছি, সংগ্রাম করেছি, লড়াই করেছি। তারা যা প্রবাসে থাকতে হয়েছে, খালেদা জিয়াকে জেল কাটতে হয়েছে। তো আমরা তো সেই ইলেকশনটা একটা নিরপেক্ষ মানে একটা সংস্থা বা পরিষদ বা কমিশন অথবা অন্তর্বর্তীকালে ইন্টারিয়াম একটা কিছু মানুষের মাধ্যমে তো আমরা ইলেকশনটা চাই। আমাদের দাবি তো পূরণ হয়েছে, কিন্তু এখন দাবি পূরণ হয়েছে ব্যাপারটা এরকম হয়ে গেল না যে যাদেরকে আমরা ইলেকশনটা করার জন্যই আনলাম তারা এখন নিজেরাই ক্ষমতা, শেখ হাসিনার মতো ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছেন। সেখানে আমাদের বিরোধ, আমাদের বিরোধ বলতে আপত্তি। কিন্তু আমরা সরকারের পক্ষে আছি। এই সমস্ত সংস্কার কমিশন নাম দিয়ে এগুলা, এই যে বিচার বলতেছে, বিচারের পর ইলেকশন। শেখ হাসিনার এত অপরাধ, দেশের আওয়ামী লীগের এত ক্রাইম,
এই যে এই স্টুডিওতে আওয়ামী লীগের একজন সন্ত্রাসী আমার সাথে খারাপ ব্যবহার করেছে, এই টিভির এই স্টুডিওতে, সে এখন কোথায়? তাহলে ওদের বিচার শেষ করতে তো 10 বছরও শেষ করা যাবে না। তাহলে আজকে যারা বলছে, সংস্কার পক্ষের লোকেরা যারা বলছে যে বিচার শেষ করে ইলেকশন, তাহলে কি অনির্বাচিত এটাকে তখন তো আরো কিছুদিন ক্ষেত্রে ইলিগেল সরকার হয়ে যাবে। এই সরকারের মাধ্যমে বিচারও শেষ করতে হবে। এদেশের ম্যান্ডেট প্রাপ্ত সরকার যদি ক্ষমতা আসে, তারা কি বিচার করতে পারবে না? বিচার কি এদেশে অতীতে হয়নি, আগামীতে হবে না? এরাই বিচার করতে হবে। এই জায়গাগুলোতে আমরা সংস্কার কমিশনকে মনে করছি এটা একটা অস্ত্র, আর্মস সরকার ইউজ করেছে, ট্রাম্প কার্ডের মতো একটা ইউজ করেছে, যাতে জাতিকে তার ধোঁকা দেওয়া যায়। জি, ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান এবি পার্টি। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি আপনার কাছে আসি। জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলছেন যে আসলে ঐক্যমত কমিশন এই সংস্কার বা বড় ধরনের সংস্কারের নামে আসলে অনৈক্য তৈরি করছে। একই সঙ্গে এটি একটি সময় ক্ষেপণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানও বলছেন যে সংস্কারের নামে সময় ক্ষেপণ করছে সরকার। কি বলবেন, আপনি তাই মনে করেন কি? ভাইয়ের সাথে অনেকদিন পরে দেখা হলো ফিজিক্যালি। দর্শকবৃন্দকে সালাম। অ্যাকচুয়ালি যে বিষয়টা হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলোর সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একটা ভুল বোঝাবুঝি, একটা সন্দেহ সংশয়ের জায়গায় এসে দাঁড়িয়েছে। অদূত ভাই যত কঠিনভাবে বলছেন, আমরা কিন্তু সরকারের কাছ থেকে দেখতে পাচ্ছি যে সরকার কিন্তু একটা শিডিউল দিয়েছেন ডিসেম্বর টু জুন। এখানে কিন্তু বিএনপির একটা স্পষ্ট অবস্থান ছিল ডিসেম্বরের মধ্যে ইলেকশন করার। তাহলে সরকার কিন্তু ডিসেম্বর থেকে সরে যান নাই। এবং প্রফেসর ইউনুস যেটা বলেছেন যে কম সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে জুন। তো এখন আমরা কিন্তু সংস্কার কমিশনের কার্যক্রমগুলো কিছুটা গুছিয়ে এসেছে। সুতরাং এখন যদি ওনারাই বলুক যে কম সংস্কার করবেন না ওনারা বেশি সংস্কার করবেন, যদি ওনারা বেশি সংস্কার করতে চান তাহলে জুনের ইলেকশন নিয়ে আমরা আলোচনা করতে পারি, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হতে পারে। আর যদি কম সংস্কার করতে চান তাহলে তো ডিসেম্বর ঠিকই আছে, বিএনপির সাথে সেখানে মিলে যাচ্ছে। এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে অনেক সময় বলে না, যখন আপনার প্রতি আমার আস্থা কমে যায় তখন আপনার প্রত্যেক কথার মধ্যে আমি দোষ ধরবো। সময় ক্ষেপণ দেখেন কিনা? এখানে যেটা সময় ক্ষেপণের ব্যাপার, আমি কিছুটা সময় ক্ষেপণের মানে অভিযোগ তোলাই যায়। কারণ ধরেন আমরা যে ঐকমত্য কমিশন আছে তাদেরকে আমরা বলেছি যে আপনারা পাবলিকলি যে সমস্ত মিটিং করছেন, আপনারা অন্তরালেও কিছু মিটিং তো সারতে পারেন। ধরেন যে সমস্ত মোটা দাগের সংস্কারের জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ, যেমন প্রধানমন্ত্রী 2 টার্ম না 3 টার্ম, মানে 2 বার না 3 বার। বিএনপি বলছে 3 বার, আমরা বলেছি 2 বার। তাহলে একটা নিজস্ব জায়গায় বসে তো এটা একটা সেটেল করা যায় যে ঠিক আছে আমরা একটা হিসাবে মিললাম আমরা 2 বার বা 3 বার। তারপরে যেটা ধরেন বড় ধরনের সংস্কারের যেটা মৌলিক ব্যাপার সেটা হচ্ছে যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটার ব্যাপারে তো সবাই একমত হয়েছি আমরা। এখন কথা হচ্ছে যে আপার হাউসে ইলেকশনটা কিভাবে হবে, এটা কি ডিরেক্ট ইলেকশন হবে, এটা কি পিআর সিস্টেমে হবে, এখানেও একটু ছোটখাটো বিরোধ আছে বা দ্বিমত আছে, সেটাকে কিন্তু একটা সেটেলমেন্ট করার বিষয় আছে। কিন্তু আমরা দেখছি যে শুধু লম্বা ডায়ালগ আলোচনা হচ্ছে। আমি কিন্তু সেদিন আপনার ঐকমত্য কমিশনের মিটিংয়ে গিয়ে বলেছি যে আপনাদের এখন পর্যন্ত আপনাদের অবস্থানটা কিন্তু পরিষ্কার না। এখন এখানে যেটা হচ্ছে যে সরকার বলছে যে আমরা একটু সব কিছু গুছিয়ে সবার মতামত নিয়ে কাজটা করতে চাচ্ছি, আর বিএনপি মনে করছে এটা একটা দীর্ঘসূত্রিতা হচ্ছে। এর বাইরে ধরেন নানা ধরনের কথা যেগুলো আসছে যে এই সরকারকে আরো থাকতে হবে, এই সরকারকে আরো লম্বা সময়ের জন্য চাই, এটা আমার জানা মতো এখন পর্যন্ত সরকারও বলেনি, কোনো রাজনৈতিক দলও এই কথাগুলো বলেনি, এবং রাজনৈতিক দলগুলোর কারো মুখ দিয়ে এই কথা আপনি শুনবেন না। হয়তো কেউ কেউ যেটা বলেছে, অদূত ভাই বলেছে যে কেউ কেউ বলছেন যে আপনার বিচারের পরে নির্বাচন। এটা তো সত্য কথা। বিচার পর মানে কি, বিচার কবে নাগাদ, কতজনের বিচার, সেটি তো সেগুলো একটা ব্যাপার আছে। আমরা যেটা আমাদের পজিশন হচ্ছে যে আপনি একটা স্পষ্ট কয়েকটা বিচারটা করেন, সিম্বলিক, যারা আপনার বলা যায় যে যারা কমান্ড রেসপন্সিবিলিটি আছে তাদেরকে আপনি বিচারটা, তো আমি তো মনে করি ডিসেম্বরের মধ্যে তাদের বিচার করা সম্ভব, যেভাবে আমরা ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেটা গুছিয়ে এনেছে। অর্থাৎ আমি মনে করি সরকার যদি আন্তরিক হয় তাহলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে, অর্থাৎ রমজানের আগে ইলেকশনটা করা সম্ভব। এই জায়গায় আমি অদূত ভাই যেভাবে বলেছেন, আমি মনে করি যে হ্যাঁ ওনাদের হয়তো বড় দল হিসাবে ওনাদের কনসার্নটা বেশি, ওনারা একটু এই জিনিসগুলোতে কথা বলছেন স্বাভাবিক, কারণ ওনাদের রাজনৈতিকভাবে ওনারা কিন্তু অনেক লম্বা সময় ধরে নির্বাচন থেকে বঞ্চিত হয়েছেন। আর আমরা যারা একটু সংস্কারের বিষয়ে খুব গুরুত্ব দিচ্ছি,
কারণ আমাদের একটা জনমনে একটা ধারণা আছে যে প্রথাগত রাজনৈতিক দলগুলো সংস্কার করতে চায় না, প্রথাগত রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসলেই তারা তাদের ট্রেডিশনাল পথে তারা এগিয়ে যায়। কিন্তু বিএনপি তো সংস্কার করতে চায়, বিএনপি তো বলছে সংস্কারের কথা বিএনপি বলেছে, এবং বিএনপির সংস্কারের মূল কথাগুলো কিন্তু এগুলো যেগুলো আমরা আলোচনা করলাম, যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, প্রাইম মিনিস্টার 2 টার্ম বা 3 টার্মে বেশি থাকতে পারবেন না, এরপর হচ্ছে নারী আসন সংখ্যা 100 হবে, সরাসরি নির্বাচন, এগুলোই মূলত। অর্থাৎ সংস্কার মানে কি, সংস্কার বলতে তো যেটা উনি বলেছেন বিশদ সংস্কারের ব্যাপার আছে, কিন্তু আমরা বেশি এমফেসাইজ করছি যে সংস্কারগুলো রাজনীতিকে গুণগতভাবে পরিবর্তন করবে। অন্যান্য সংস্কার তো চলতেই থাকবে। ধরেন এই যে এনবিআরকে 2 ভাগ করা হয়েছে সংস্কার, এটা নিয়ে তো কোনো রাজনৈতিক দলের মতামতেরও প্রশ্ন না, এটা বিষয় না। এটা প্রতিনিয়ত আমাদের দেশে আলাদা আলাদা তো কিছু কমিশন আছে, নির্বাচন কমিশন নামে তো, দুদক নামে তো আলাদা আলাদা কমিশন আছেই, তারা সবসময় এই কাজগুলো করছে। তো এই জন্য আমি যেটা মনে করি, আমাদের পজিশন হচ্ছে যে আমরা মনে করি না যে নির্বাচন নিয়ে এখন পর্যন্ত কোনো অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে বা নির্বাচন দীর্ঘায়িত করার কোনো প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। আমরা দেখছি যে সরকার অনেক একটা কাজের চাপে ছিল, কিন্তু এখন যে জায়গায় এসেছে এখন কোনো বিভ্রান্তি সুযোগ নেই। আমরা মনে করি যে এই রাজনৈতিক দলগুলোর শুধু পরামর্শ নিয়ে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন করে ফেলা সম্ভব। আর যদি ধরেন সরকার যদি কোনো অনিবার্য কারণে বলে যে জুন পর্যন্ত ইলেকশনের সময় লাগবে, সেটা সরকার রাজনৈতিক দলগুলোকে বলুক, রাজনৈতিক দলগুলোর কাছে ব্যাখ্যা দেখ যে আমরা এই কারণে জুন পর্যন্ত যেতে চাই, রোডম্যাপ দেখ। সরকারের সঙ্গে রোডম্যাপ নিয়ে কোনো কথা হয়েছে আপনাদের? না, দেখেন বিএনপি যখন রোডম্যাপ চেয়েছে প্রথম দিকে, আমরা কিন্তু তখন এটাকে খুব আর্লি একটা কনক্লুশনের কথা মনে করেছি। আমরা মনে করেছি এত তাড়াহুড়া করে নির্বাচনে রোডম্যাপ চাওয়াটা প্রয়োজন নাই, কারণ সরকার এসেছে, অনেকগুলো ঝামেলার কাজ তার মাথার উপর। এখন তো 9 মাস হলো। এখন আমরা মনে করছি যে এটা যৌক্তিক। এখন সরকারের শুধু নির্বাচনের রোডম্যাপ না, সরকার বিচারের একটা রোডম্যাপ দিতে পারে, সরকার সংস্কারের একটা রোডম্যাপ দিতে পারে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির একটা রোডম্যাপ দিতে পারে, নির্বাচনের একটা রোডম্যাপ দিতে পারে। এগুলো তো একটার সাথে একটা সাংঘর্ষিক না, এগুলো তো প্যারালালি চলতে পারে, কারণ এগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা অথরিটি কাজ করছে। নির্বাচন কমিশনের কাজ করছে, বিচারের জন্য আদালত এবং আপনার ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল কাজ করছে, সংস্কারের জন্য সংস্কার কমিটিগুলো কাজ করছে। তাহলে এগুলোর সাথে একটার সাথে তো একটা আটকে থাকার কোনো, সরকার কবে রোডম্যাপ দিবে বা এই ধরনের বিষয় নিয়ে কথা হয়েছে কিনা? আমার ধারণা সরকার আগস্টে, 5ই আগস্ট যেহেতু আমাদের 1 বছর পূর্ণ হবে, সেই সময়ে সরকার নির্বাচনের একটা তারিখ ঘোষণা করতে পারে, এটা আমার একটা ধারণা হয়েছে। যে সরকার একটু গুছিয়ে নিচ্ছে, আগস্টের 5 তারিখ জাতির উদ্দেশ্যে ডক্টর ইউনূস যে অ্যাড্রেস করবেন, সেখানে উনি ইলেকশনের একটা সুনির্দিষ্ট ডেট উনি দিতে পারেন। এটা আমার একটা। ধন্যবাদ। জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, আপনাদের সঙ্গে কি বা বিএনপির সঙ্গে কি রোডম্যাপ নিয়ে কোনো কথা হয়েছে কিনা সরকারের? রোডম্যাপ নিয়ে আমরা বারবারই বলেছি, সরকারকে অনুরোধ করছি লিখিত এবং মৌখিকভাবে, যে আপনারা অন্তত একটা রোডম্যাপ দেন ইলেকশনের। যে ঠিক আছে আপনি জুনে করেন, ঠিক আছে, ওকে জুনে করলে করেন, কিন্তু একটা রোডম্যাপ দেন। কিন্তু সরকার তা দিচ্ছে না। ডিসেম্বর টু জুলাই বা জুন, এটার অর্থ কিন্তু একটু ভ্যাগ টার্ম আছে। জুনের দিকে প্রচুর বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার সম্ভাবনা আছে জুনের দিকে। বৈরী আবহাওয়ার মধ্যে, প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কিন্তু ইলেকশন হবে না। তখন কিন্তু একটা অজুহাত আসতে পারে যে দেশের প্রাকৃতিক পরিস্থিতি, এই পরিস্থিতি ইলেকশন করা যাবে না, এটা আগামী ডিসেম্বরে শীতের মধ্যে ভালো হবে, সেরকমভাবেও কথা আসতে পারে। এটাকে ডিসেম্বর টু জুন এত সময় বলার কি দরকার আছে? এটাকে তো একটা রোডম্যাপ দিলেই পারে, যেটা আমরা আমাদের মহাসচিবের নেতৃত্বে 2 বার ওনার সাথে দেখা করা হয়েছে। সেখানে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিটাও দিয়েছি লিখিতভাবে, এবং আমরা এই দাবিটাও দিয়েছি রোডম্যাপের। এখন প্রশ্ন হলো, 9 মাস হয়ে গেল এই সরকারের। জাতির মনে থাকবে, আপনাদের মনে থাকবে, 9 মাসে কিন্তু এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। একটা নির্বাচন করতে কি 9 মাসের বেশি সময় দরকার না? যেটি জনাব মুজিবুর রহমান মঞ্জু বললেন যে আগস্টে জাতির উদ্দেশ্যে ভাষণে হয়তো রোডম্যাপ পাবেন, সেটা হলো ওনার অনুমান। আমি গেস করছি, কিন্তু কথা হচ্ছে এটা হোয়াই নট, এটা যদি আপনি বিএনপি যেহেতু এটা নিয়ে খুব অরিড, এটা আগে দিলে সমস্যা কোথায়? ধরেন আমরা বলি না যে পরীক্ষা হবে ডিসেম্বরে, পরীক্ষা হবে আগামী বছরের এত তারিখ, এটা আমরা দিতে পারি না। আর সবচেয়ে বড় কথা, একটা রোড ম্যাপ দিলেই যে আপনাকে সেটা করতে হবে, কারণ সার্কামস্টেন্সিয়াল ইস্যু তো সবাই তো মানে ইয়ে করবে, কনসিডার করবে। রোডম্যাপ নিয়ে কি জনাব আব্দুল ওয়াদুদ ভাই, রোডম্যাপ নিয়ে কি বিএনপি খুব উদ্বিগ্ন? আমরা উদ্বিগ্ন না, আমরা চাই, এটা নিড আমাদের জন্য। কারণ আমরা 16 বছর ইলেকশনের জন্য ফাইট করেছি, গণতন্ত্রের জন্য ফাইট করেছি। আমরা অনেক লোক হারিয়েছি, অনেক কর্মী হারিয়েছি, অনেক নেতা হারিয়েছি।
আমাদের নেত্রী আজকে পঙ্গু, আজকে অসুস্থ হয়ে আজকে এমন অবস্থা হয়েছে, তাহলে আমরা এত আত্মত্যাগের পরে আমরা কেন ইলেকশন চাইবো না? ইলেকশন নতুন কিছু চাচ্ছি? আর আমরা কি ইলেকশন চাওয়াটা অবৈধ, অন্যায়? ইলেকশন ছাড়া কি কোনো দেশ পৃথিবীতে চলতে পারে? এভাবে অনির্বাচিত সরকার কিভাবে কালের পর কাল 9 মাসে আমরা দেশ স্বাধীন করেছি, পাক বাহিনীর সাথে লড়াই করে 9 মাসে যুদ্ধ করেছি, তাই 9 মাসে কি কেন এমন সংস্কার নির্বাচন হচ্ছে না, রোড ম্যাপও দিতে পারছে না? আমি আলোচনায় ফিরবো। আমরা একটু বিরতি থেকে ফিরে এসি। প্রিয় দর্শক, দেশ সংগ্রামী ছিল ছোট্ট বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা সরাসরি আবার আলোচনায় ফিরতে চাই। জনাব আব্দুল ওয়াদুদ ভাই, আপনার কাছেই আসি। দেশে যেভাবে একটু অস্থিরতা আমরা লক্ষ্য করি, রাজধানী এক দাবির শহর হয়ে গেছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে কথার লড়াই আমরা লক্ষ্য করি, এটি কি রাজনৈতিক অনিশ্চয়তা দেখেন কিনা, বা নির্বাচন কেন্দ্রিক কোনো অনিশ্চয়তা দেখেন কিনা? রাজনৈতিক দলগুলোর মাঝে যেভাবে কথার লড়াই চলছে বা দ্বন্দ্ব চলছে, এটি কি রাজনৈতিক অনিশ্চয়তা দেখেন কিনা, বা ভোটের কোনো অনিশ্চয়তা দেখেন কিনা? না, রাজনৈতিক দলগুলোর মধ্যে তো কথা হবেই, আলোচনা বক্তব্য যত বেশি হবে ততই তো ভালো। কনভারসেশনের মতো আলোচনা যদি না হয় আমরা সঠিকটাতে যাব কিভাবে? রাজনৈতিক দলরা তো কথা বলতে হবে, থ্রো করতে হবে, সেখান থেকে আমরা জাতি হিসেবে একটা জায়গা আসতে সহজ হবে। কিন্তু এখানে যে কথাগুলো হচ্ছে সেটা হলো ইলেকশনটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে, এবং ইলেকশন অনিশ্চয়তার দিকে গেলে দেশের রাজনীতিটাও অনিশ্চয়তার দিকে যাচ্ছে এবং আনস্টেবল হচ্ছে। এখন এতদিন আমরা লড়াই করলাম 15-16 বছর হাসিনার সাথে, এখন যদি ইলেকশনের জন্য আবার যদি আনস্টেবল হয় দেশ, বা কাউকে আন্দোলনে নামতে হয়, এটা তো খুবই দুঃখজনক, খুবই হতাশাজনক। যে ইলেকশনের জন্য আর কত আন্দোলন করতে হবে, কতবার গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য কতবার? সরকার তো বলছে সংস্কার শেষ করে নির্দিষ্ট একটি টাইমও দিয়েছে। না, নির্দিষ্ট টাইম, ওটা একটা ভ্যাগ টার্মের টাইম, ও তাহলে রোড ম্যাপ ঘোষণা করুক ইলেকশনের। কিন্তু ওনারা যেটা বলছেন সেটা ওনাদেরকে ভাবা উচিত যে ওনারা নির্বাচিত সরকার না, শেখ হাসিনা নির্বাচিত সরকার মানে অবৈধভাবে, আর ওনারাও কিন্তু অল্প সময়ের জন্য অনির্বাচিত একটা সরকার। ওনারা সংস্কার বিচার এসবের নামে তো অনেক দীর্ঘায়িত করতে পারেন না। আর সংস্কারটাকে আপনি বুঝে নেন, সংস্কারটা কত বিশাল, কত বছরের বিষয়। একটা সংস্কার, দেশের সংস্কার করতে হলে আপনাকে মিনিমাম তো 10 বছর 15 বছর লাগবে। একেবারে গ্রামের চৌকিদার থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে শুরু করে সচিব পর্যন্ত, আবার এমন কোন ইনস্টিটিউশন নাই যেখানে আপনাকে সংস্কার যেতে হবে না। দেশ যত মডার্ন হচ্ছে, পৃথিবী যত আগায় যাচ্ছে, তার সাথে সাথে কিন্তু সবকিছুরই সংস্কার লাগবে। আমি শুরুতেই বলেছি যে একটা ঘর নির্মাণ করলে শিকড়টারও তো সারা বছর সংস্কার করতে হয়, তা নাহলে কোথাও পানি লিক করে, পানি পড়ে, ড্যাম হয়। তো সংস্কার তো একটা চলমান বিষয়। আপনি একদিনই বসে, 1 মাসে, 6 মাসে বসে, 1 বছরে বসে সারা দেশ সংস্কার করে ফেলবেন এমন কথা বলছেন কেন? আপনি বেসিকটাতে যান, তাহলে রাজনৈতিক অনিশ্চয়তা হবে না। বেসিকটা কি? ইলেকশনটা কিভাবে আমরা সুষ্ঠুভাবে করতে পারি, ইলেকশনটা সুষ্ঠুভাবে করার জন্য যে বেসিক সংস্কারটা দরকার। ইলেকশন কমিশন সংস্কার হতে পারে, যে আগে ডিসিরা রিটার্নিং অফিসার ছিল, প্রয়োজনে সেখানে ইলেকশন কমিশনের নিজস্ব কর্মকর্তাটা সেট করুক যারা রিটার্নিং অফিসার হবে। আপনার ভোটারের এখানে দরকার হলে ওনারা সংস্কারে যেতে পারে, ভোটার লিস্টের ব্যাপারে সংস্কারে যেতে পারে। কথার কথা, এটাও অনেক লেংদি প্রসেস। ইলেকশন বুথ কিভাবে হবে, মানে প্রিসাইডিং অফিসার, পুলিং অফিসার, তাদের ওই জায়গায় ফেয়ার করার জন্য কি হবে, যে ভোটের যে মানে ব্যালট পেপারকে কিভাবে আরো বেশি মানে 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 ইয়ে করা যায়, গণমুখী প্লাস মানে বৈধতার দিকে যাওয়া যায়। যেমন এই মানে ম্যানুয়াল ভোটের কিন্তু একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি, মনে করেন এখানে আওয়ামী লীগ শিখে গেছে, প্রত্যেকটা ব্যালটে পড়ছে ধরেন কথার কথা দাঁড়ের শীষ, তো 100টা ব্যালট নিয়ে একটা প্যাকেট করে, তো 2টা নৌকারে সামনে দিয়ে ফ্রন্টে দিয়ে, আর নিচে আপনার 98টা দানের শীষ দিয়ে একটা প্যাকেট বানিয়ে ফেললো। কারা? পুলিং আর প্রিসাইডিং অফিসাররা যারা কেন্দ্রে থাকে।
দেখা গেল যে কি ধানের শীষ যদি কেউ খোলে নৌকা 100টা নৌকা, 100টা নৌকা, কিন্তু 100টা নৌকা নাই, কিন্তু 98টাই দান। উপরে আছে 2টা নৌকা, এই 2টা নৌকা দিয়ে প্যাকেট হয়ে যায়, বাস এই প্যাকেট ফেলে দিল, বস্তায় ঢুকে গেল। এই বস্তা ঢুকে যাওয়ার পরে নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পরে আর এইটা প্রমাণ করা মানে নির্বাচন শেষ। যে এই ভোটের বাক্সতে থেকে যে ব্যালটের পেপারগুলো বস্তায় ঢুকিয়েছে, ইলেকশন কমিশনে বা ইলেকশন অফিসে জমা রেখেছে, ওটা খুলে এনে প্রমাণ করতে করতে ইলেকশন টাইম শেষ। কিন্তু সবগুলো জালিয়াতির ভোট। এটা পসিবল করা যায় যদি ফুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার এরা যদি একমত হয়, এবং আমাদের দেশের গোয়েন্দা, আমাদের দেশের যে ওইখানে তখন গণার সময় যে সকল সংস্থা থাকে, পুলিশ বলেন, আনসার বলেন, এরা এক হয়ে গেলে কিন্তু পসিবল। এজেন্টে কিছু করতে পারবে না। আওয়ামী লীগের আমলে কিন্তু এরকম যে ভোটগুলো হয়েছে স্থানীয় সরকার নির্বাচনে, বেশিরভাগ এজেন্টকে একটা রুমে নিয়ে চা খাওয়ানোর নাম দিয়ে ওই রুমে তালা মেরে দিচ্ছে। তালা মারা দিয়ে এইভাবে ভোটের প্যাকেট বানিয়ে আওয়ামী লীগের পৌরসভার চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান ডিক্লেয়ার করেছে। অতএব এইসব জায়গাগুলোতে সংস্কার আসুক, কিন্তু একেবারে গরু জবাই থেকে শুরু করে মানুষ জবাই, খুন খারাপি, তারপর আপনার রেল লাইন থেকে শুরু করে বাস স্টেশন এবং এয়ারপোর্ট থেকে শুরু করে কক্সবাজার বিমানবন্দর, সবগুলোর তো কি 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 কাজ? বন্দরের কি কাজ আমার? সরকার করবে। বন্দর কেন আমাকে, আমার বন্দর, আমার টাকায় দেওয়া বন্দর, সেই বন্দর বিদেশিদের হাতে ছেড়ে দিতে হবে? এটা কেমন কথা? মানুষ যদি না বুঝে মানুষকে বাধ্য করতে হবে, মিনিংটা একটু খারাপ না? মানে বুঝাতে হবে। এটা কি আপনি যদি উল্টান, আপনি মানুষকে বুঝাতে হবে, ওটা কে বুঝাবে? যারা বন্দর দিতে চায় তারাই বুঝাবে। তারা এটার অর্থ কি, কাকে বুঝাচ্ছে যে আপনার বুঝাতে হবে, বুঝাতে হবে মানে মানাতে হবে। একজনের এখানে যেমন ভদ্রতা আছে, আবার থ্রেডও আছে। মানুষ যদি না বুঝে বন্দর, নিউ মুরিং টার্মিনাল চট্টগ্রাম বন্দর, এটা নাকি আমাদের হৃৎপিণ্ড, অবশ্যই হৃৎপিণ্ড, এই হৃৎপিণ্ডটা বিদেশিদেরকে দিতে হবে। তো বিদেশিদেরকে যদি দিলে ভালো কথা, আপনি সব দলকে ডাকেন, ডেকে সব দলের সাথে কথা বলেন, যে ভালো একটা ম্যানেজমেন্টের জন্য আপনার যে উদ্দেশ্য, সৎ উদ্দেশ্যটা আপনি প্রকাশ করেন। উদ্দেশ্য যদি সৎ হয়, সুন্দর হয়, কেন আমরা মানব না? আমরা সবাই মানব। একটা ভালো ম্যানেজমেন্ট আমরা সবাই চাই। আমাদের দেশে অনেক অনেক ব্যবস্থাপনায় দুর্বলতা আছে। ব্যবস্থাপনার দুর্বলতার জন্য আমরা আজকে ক্ষতিগ্রস্ত। তাহলে এই যে নিউ মুরিং টার্মিনাল অথবা চট্টগ্রাম বন্দর যদি করতে হয় ম্যানেজমেন্টের জন্য বা কোনো জন্য বিদেশিকে দিতে হয়, তাহলে আলাপ করুক দেশের দলগুলোর সাথে বা সুদীজনদের সাথে। পাশাপাশি আমার দেশের লোকজনকে কি করা যায় না, স্কিল করা যায় না? ওখানে আমি অর্থ ব্যয় করি, আমার শ্রমিক, আমার কর্মকর্তা, আমার অফিসার, নৌবাহিনী তো চালায় বন্দর বেশিরভাগ। আমার নৌবাহিনীকে বন্দর ভিত্তিক প্রশিক্ষিত করলেই তো বন্দরটা আমাদের নিয়ন্ত্রণে থাকে। যেই বন্দর আমরা এতদিন ভারতকে দেবো না ফাইট করেছি, এখন সে বন্দর আবার কাকে দেব? এটা নিয়ে তো আছে, প্রশ্ন আছে। তাহলে আমরা কিভাবে ওনাদের দরকার আছে করিডোর দেওয়ার ক্ষমতা কি ওনাদের? করিডোর তো দেয়নি। ওনারা বলেছে এক সদস্য এক উপদেষ্টা একরকম বলছে। প্রথম তো বলেছেই করিডোরটা আপনার মায়ানমারের সাথে রাখাইনকে দেওয়া হবে। তারপরে এটার থেকে যখন সবাই মিছিল করা শুরু করলো, বক্তব্য দেওয়া শুরু করলো, তখন ওনারা একজনে বলছে হ্যাঁ দেওয়া উচিত, দিতে হবে, আরেকজনে বলছে না এরকম কথা তো আমরা বলি নেই। একজনে একরকম কথা বলছে, রহস্যজনক। জি, ধন্যবাদ। আমি জনাব মুজিবুর রহমান মঞ্জু, যেটি জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বললেন যে আসলে নির্বাচনের অনিশ্চয়তা আছে, রাজনীতিতে বা কোনো অস্থিরতা আপনি দেখেন কিনা? এখন আসলে অস্থিরতা কি নিয়ে দেখেন? অস্থিরতার আমি একটু খোলাসা করে আপনাকে বলি। যেহেতু আমরা বলছি যে রাজনৈতিক দলগুলো কেন সন্দেহ সংশয়ের মধ্যে পড়েছে, একটা হলো যে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রফেসর ইউনূসকে কিন্তু 2007-এর যখন একটা 111-এর সরকার হয়েছিল, তখন কিন্তু প্রফেসর ইউনূসকে আমরা যতটুকু জানি, কথিত বক্তব্য যেটা, প্রফেসর ইউনূসকে প্রপোজ করা হয়েছিল যে আপনি দায়িত্ব নেন। উনি কিন্তু তখন বলেছিলেন যে আমি 10 বছরের জন্য হলে দায়িত্ব নেব। কারণ উনার একটা পরিকল্পনা, উনি হয়তো মনে করেছেন যে রাষ্ট্রটাকে আমি একটা জায়গায় নিয়ে যেতে চাই। এখনো কিন্তু মাঝে মাঝে উনি কথাই বলেছেন যে আমরা একটা জায়গায় এনে রাষ্ট্রটাকে একটা লাইনে আনতে চাই।
এখন কথা হচ্ছে প্রফেসর ইউনূস তো নির্বাচন, আমরা যদি বলি যে যেটা ওয়াদুদ ভাই বললেন যে ওনাদের কাজ শুধু একটা নির্বাচন করে দেওয়া, এই প্রফেসর ইউনূস নির্বাচন শুধু একটা নির্বাচনের দায়িত্ব নিয়ে আসেন নাই। আসলে ওনার কাছে জাতির কিছু প্রত্যাশা আছে। স্পেশালি যদি বলেন, আমি যদি বলি যে আমি মনে করি যে প্রফেসর ইউনূসের যে জায়গায় এক্সপার্টাইজ আছে অর্থনীতির জায়গায় আমরা চাই যে উনি বাংলাদেশে একটা ভূমিকা রাখুন। এটা উনি এখন রাখবেন তা না, উনি পরবর্তী সরকারের সময় পরবর্তী সরকারও যদি চায় যে প্রফেসর ইউনূস আমাদের দেশের অর্থ পরিকল্পনা বা আমাদের যে উনি যেটা বলেন 3-0 ওনার যে পরিকল্পনা, সেটার জন্য উনি এই রাষ্ট্রের জন্য কাজ করতে তো আমি কোনো বাধা দেখি না। এখন আসেন যে আমরা যেটা মোটা দাগে দেখছি যে বিএনপি ইমিডিয়েট ইলেকশন চায়, এবং বিএনপি কিন্তু বারবার বলেছে আমরা একটা রাজনৈতিক দল, আমরা গণতান্ত্রিক দল, আমরা তো ইলেকশন চাইবই। আমাদের এটাকে আপনারা যেমন বিএনপি যখন জিজ্ঞেস করে আচ্ছা ইলেকশন চাওয়াটা কি অপরাধ, আমরা তো কেউ বলছি না যে হ্যাঁ অপরাধ। আমরা হয়তো মনে করছি যে বিএনপি যেহেতু ক্ষমতায় আসার মতো একটা সম্ভাবনা তার তৈরি হয়েছে এবং দীর্ঘ 15 বছর ধরে তাকে বঞ্চিত রাখা হয়েছে, তার ভোটাধিকার থেকে, তার মার্কা নিয়ে নির্বাচন করা থেকে তাকে বিরত রাখা হয়েছে, সুতরাং বিএনপি নির্বাচন চাইবে, এটাই স্বাভাবিক। আমরা যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আমরা কথা বলেছি, আমাদের কাছে সংস্কারটা একটা প্রায়োরিটি আছে, সরকারের কাছেও একটা সংস্কারের প্রায়োরিটি আছে, জনগণের কাছে প্রায়োরিটিটা কি? সে ফর এক্সাম্পল ধরেন যেই লোকটা বস্তিতে ঘুমায় বা রেল লাইনের পাশে শুয়ে আছে, তাকে যদি আপনারা জিজ্ঞেস করেন ভাই নির্বাচন আগে না সংস্কার আগে, সে বলবে যে ভাই আমাকে আগে কিছু খাইতে দেন, আমার খাবারটা আগে। কারণ তার কাছে নির্বাচন সংস্কার খুব গুরুত্বপূর্ণ কিছু না। এখন ধরেন আমি যেটা মনে করি, এই যে বারবার কথা আসছে যে এই সরকারের ম্যান্ডেট কি, এই সরকারের ম্যান্ডেট হচ্ছে আসলে জনগণের প্রত্যাশা। আমি রাজনীতির বাইরে গিয়ে যদি আমি বলি, যেমন ধরেন এই সরকার যদি একটা সুষ্ঠু ন্যায়ানুগ পরিবেশ দিতে পারতো, একটা নিরাপত্তামূলক পরিস্থিতি দিতে পারতো, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো হয়ে গেছে, দ্রব্যমূল্য কমেছে, সন্ত্রাস কমেছে, রাহাজানি কমেছে, ছিনতাই কমেছে, দুর্বৃত্তায়নপনা কমেছে, তাহলে মানুষ কিন্তু বলতো যে নির্বাচন একটু দেরি হোক, আমাদের কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এখন মানুষ যখন দেখতে পাচ্ছে যে আমরা তো জীবনযাত্রায় তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না, যদিও একটা সত্য যে ইলেকট্রিসিটি পরিস্থিতি আগে চাইতে ভালো, দ্রব্যমূল্য পরিস্থিতি আগে চাইতে ভালো, চাঁদাবাজি সন্ত্রাস যেভাবে একটু অ্যাগ্রোভেট করেছিল সেই জায়গাটা একটু কম আছে, কিন্তু ঢাকা শহরে যেটা সমস্যা সেটা হচ্ছে প্রতিদিন দাবি দাওয়া নিয়ে যে রাস্তায় যানজট ইত্যাদিগুলো মানুষ কিন্তু সন্তুষ্ট না, নিরাপত্তা জায়গাটাও মানুষের মধ্যে একটু ভয়ভীতি আছে। এখন আমি যেটা বলি যে এই যে 4 জনের 4টা চাওয়া, গরিব মানুষদের, সাধারণ মানুষদের চাওয়া হচ্ছে দুমুঠো ভাত, নিরাপত্তা, জীবনযাত্রার সহজ, এটা তার চাওয়া। আমরা যারা নতুন অ্যাসপিরেশনে পলিটিক্স করছি, আমাদের চাওয়া হচ্ছে রাষ্ট্রটাকে একটা সুন্দর কাঠামোতে সংস্কার করে নিয়ে আসা। এর পাশাপাশি আবার কমন কিছু দাবি আছে, সেটা হচ্ছে এই ফ্যাসিবাদী খনি লুটপাটকারীদের বিচার, আর সর্বাত্মক দাবি হচ্ছে নির্বাচন। আমার কথা হচ্ছে যে এই 5টা 6টা সবগুলো যে দাবিটা একসাথে কি আমরা কাজটা করতে পারি না? সেটার জন্য 2 মাস নির্বাচন আগে হলে বা নির্বাচন পরে হলে তো এমন কোনো বিষয় হচ্ছে না। সরকারের সমস্যা যেটা দাঁড়াচ্ছে এখানে আপনি দেখবেন যে সরকার যদি জনগণকে খুশি করতে পারত, তাহলে সরকার বিএনপি নির্বাচন চাচ্ছে এই দাবিকে উপেক্ষা করতে পারত। কিন্তু সরকার যদি দেখা যায় জনগণের প্রশান্তিও দিতে পারছে না, শান্তি শৃঙ্খলা, দ্রব্যমূল্য, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, এই সমস্ত জায়গায় সে ভালো কিছু করতে পারছে না, এবং সরকারকে মানুষ এখন ট্যাগ করছে কার সাথে? নতুন যে ছাত্ররা যে নতুন রাজনৈতিক দল করেছে সেটার, সেই রাজনৈতিক দলেরও যদি ইমেজ আকারে দাঁড়াতো, একটা ভালো জায়গায় দাঁড়াতে পারতো, তাহলে হয়তো ওই যে দেখবেন মানুষ মাঝে মাঝে বলে যে এই সরকার একটু দীর্ঘায়িত হোক না, নির্বাচন একটু পরে হোক না, অসুবিধা কোথায়, সেই দিকে কিন্তু মানুষের মনোভাব যেতে পারত। কিন্তু যদি সেগুলোতে না হয় তাহলে কিন্তু মানুষ মনে করবে যে বিএনপির কথা তো ঠিকই আছে, বিএনপির কথার মধ্যে তো কোনো অযৌক্তিকতা নাই, বিএনপি নির্বাচন চাচ্ছে, অসুবিধা কি? তখন দেখা যাবে যে সরকার কিন্তু তার ম্যান্ডেটের জায়গাটা একটা চাপে পড়বে যে তাকে নির্বাচন দিতে হবে। সেজন্য এখন কিন্তু আমরা আকাশে বাতাসে একটা কথা শুনতে পাচ্ছি, সেটা হচ্ছে যে সরকার নির্বাচন দিয়ে দেওয়ার কথা ভাবছে। সেই জায়গা থেকেই, সেই বিশ্লেষণ থেকে আমি বলছি যে সরকার হয়তো জুলাই আগস্টের দিকে গিয়ে একটা নির্বাচনের রোডম্যাপ দিয়ে দিতে পারে। আরেকটা জিনিস এই সরকারের, আপনি যেটা বলছেন সংশয় কোথায়, দেখেন বিভিন্ন জায়গায় আমরা দেখছি রাজনৈতিক মারামারি হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, দলে দলে দ্বন্দ্ব হচ্ছে, দলের ভেতরে দ্বন্দ্ব হচ্ছে, ইভেন নতুন যে রাজনৈতিক দল হয়েছে তাদেরও দ্বন্দ্ব হচ্ছে। এটা রাজনীতির স্বাভাবিক রূপ।
এখন এই দ্বন্দ্ব সংঘাতে পুলিশের ভূমিকা কি, আইন শৃঙ্খলা রক্ষাকারীর ভূমিকা কি, বা আমরা সেনাবাহিনী যে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ফিল্ডে আছে তাদের ভূমিকাটা কি? আপনি দেখবেন পুলিশ এবং সেনাবাহিনীর ভূমিকাটা কিন্তু খুব শক্ত ভূমিকায় নাই। এই যে ছাত্ররা মিছিল করে আসছেন, ছাত্রদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, মিছিল কোথায় থামাতে হবে, কিভাবে সেটা ম্যানেজ করা হবে, এগুলো কিন্তু হচ্ছে না। আজকেও আপনি দেখেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়রের ইশরাক হোসেনের মেয়র হওয়া নিয়ে কিন্তু ব্যাপক মিছিল সমাবেশ ঢাকা শহরে কিন্তু একটা বিরাট যানজটের পরিস্থিতি চলছে। আচ্ছা, পুলিশ এবং সেনাবাহিনী যদি আমাদের এই রাজনৈতিক পরিস্থিতিকে হ্যান্ডেল করতে না পারে, কালকে ধরেন বিএনপির বিদ্রোহী প্রার্থী দাঁড়ালো ইলেকশনে, মারামারি হলো, পুলিশ যদি সেখানে ব্যবস্থা নিতে না পারে, জামাত বিএনপির সাথে মারামারি হলো, এনসিপির সাথে হলো, বা আমাদের সাথে একটা কিছু হয়ে গেল নির্বাচন নিয়ে, তাহলে পুলিশ যদি পরিস্থিতি সামাল দিতে না পারে, তাহলে নির্বাচন কিভাবে আপনি আশা করেন? একটা সুষ্ঠু নির্বাচন যেটা আমরা আশা করতেছি, সেটা কিভাবে আশা করেন? একটা আশঙ্কা মানুষ বলছে যে নির্বাচনের তারিখ ঘোষণা হওয়ার সাথে সাথে দেখা যাবে প্রশাসন এমন একটা পজিশন নিয়ে নেবে যারা ক্ষমতায় আসতে পারে, সম্ভাব্য আছে, তাদের পক্ষ নিয়ে নিতে পারে। তাহলে তো বাংলাদেশের নির্বাচন একটা খারাপ নির্বাচন হতে যাচ্ছে। এই জায়গাগুলো থেকে সকল রাজনৈতিক দলকে মনে রাখতে হবে, সামনের নির্বাচন যদি গ্রহণযোগ্য না হয়, এমনিতে আপনি দেখবেন বিদেশিরা কথা তুলেছে যে আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন কিভাবে হবে। আরে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে আসলে তো আরো বেশি মারামারি হবে, আওয়ামী লীগ অংশগ্রহণ করতে আসলে তো আরো বেশি খুনাখুনির পরিস্থিতি সৃষ্টি হবে। এই জায়গা থেকে আমরা বলি সব দলকে মাথা ঠান্ডা রেখে ধৈর্যশীলতার সাথে এই কমন যে 7-8টা অ্যাসপিরেশন আছে, আমাদের যে প্রত্যাশা আছে, এই প্রত্যাশাগুলো নিয়ে আসলে নির্বাচনের দিকে আমাদের অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেশ সন্ধ্যায় নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকবেন। দেশ সন্ধ্যা আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি জনাব আব্দুল ওয়াদুদ ভূঁইয়া আপনার কাছে আসি। প্রথমে যে ভারত আমাদের যে রপ্তানি সেটি বন্ধ করেছে, যদিও সেখানে আমাদের গত অর্থ বছরে সেটি 157 কোটি ডলারের একটি রপ্তানি, এবং তার চেয়ে বেশি তাদের দেশ থেকে আমরা যেটি আমদানি করি সেটা অনেক বেশি, এটা 900 কোটি ডলারের একটি রপ্তানি। তার আগে তারা ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে। হঠাৎ একের পর এক ভারতের এই সিদ্ধান্তগুলো কি রাজনৈতিক কিনা, বা কেন এমন সিদ্ধান্ত নিচ্ছে? হ্যাঁ, ভারত তো আপনি যা উল্লেখ করছেন সেগুলো করছে, পাশাপাশি আমাদের চিকিৎসাটাও বন্ধ করে দিয়েছে অনেকটা। আমাদের দেশের লোকজনকে চিকিৎসা করতে যেতে বারণ করছে, যদিও এতে করে ওদেরই অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ওদের স্বাস্থ্য খাতে বাংলাদেশ একটা বিশাল উৎস, তো তাদের নাক কেটে পরে যাত্রা ভঙ্গ করার চেষ্টা করছে। এটা হলো যে তারা তাদের প্রিয় হাসিনাকে দেশবাসী বাংলাদেশের লোকেরা তাড়িয়ে দিল কেন, তারা অবৈধভাবে আশ্রয় দিয়েছে সেটা বাংলাদেশের মানুষ কথা বলে কেন, বা বাংলাদেশের সরকার কথা বলে কেন, এবং তাকে ফেরত চায় কেন। আর শেখ হাসিনাকে তারা আবার চেষ্টা করেছিল প্রতি বিপ্লব ঘটিয়ে তারা চেয়েছিল যে শেখ হাসিনাকে আবার পুনর্বহাল করতে। তারা মনে করেছিল যে মেবি পসিবল যে ধুম করে ইউনুসকে ফেলে দিয়ে শেখ হাসিনাকে আমরা বসায় ফেলবো, এরকম একটা প্ল্যান তাদের ছিল, যার কারণে তারা দেখবেন আনসার দিয়ে একটা ঘটনা ঘটাইছে। তারপর আপনার ওই যে ইউনুস সাহেব শপথ নেওয়ার পরপরই আপনার এই যে জুডিশিয়াল কু করানোর চেষ্টা করছে। তারপরে আপনার কি অটো রিক্সা, ম্যানুয়াল রিক্সা, এদেরকে দিয়ে একটা ঢাকায় একটা গ্যাঞ্জাম লাগাইছে। এরপর আপনার ধরেন পল্লী বিদ্যুতের মধ্যে একটা ক্রাইসিস সৃষ্টি করে দিয়েছিল, যাতে পল্লী বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হয়, মানুষ যেন ফুসে ওঠে। এভাবে প্রতি বিপ্লব কিন্তু ওনারা করেছে। পাহাড়ে দাঙ্গা লাগিয়েছে, পাহাড়ে কিন্তু 2বার দাঙ্গা লাগিয়েছে। এই দাঙ্গাটারও কিন্তু ওখান থেকেই পরিচালিত হয়েছে। এটা হলো মূলত শেখ হাসিনাকে পছন্দ করে ওনারা। শেখ হাসিনার সরকার নাই কেন, এই কারণেই আমাদের প্রতি ভারত এই অসন্তুষ্ট, ভারত রাগ, অভিমান, এটাই আর কি। প্রতিবেশীর সাথে প্রতিবেশীতে অভিমান করতেই আমাদের অর্থনীতিতে আসলে কি প্রভাব পড়তে? আমাদের অর্থনীতিতে প্রভাব পড়ছে, আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, পাশাপাশি ওনারা আরো বেশি ক্ষতিগ্রস্ত হবে। আমরা যেমন এখন আমাদের এই বর্তমান সরকার ইউনুস সাহেব তো ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, চায়না ওগুলো ওপেন করেছে। আমাদের তখন যে জিনিসগুলো ইন্ডিয়া থেকে আনা দরকার ছিল, এগুলো এখন শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া থেকে চলে আসতেছে আরো সস্তায়, আরো ভালোভাবে। পাকিস্তান থেকে চলে আসতেছে, তারপর ধরেন চীন থেকে আসতেছে। তো ওনারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে ভারত। এটা আমার মনে হয় ঠিক না। প্রতিবেশী হিসাবে আমাদের সম্পর্কটা ভালো থাকা দরকার, ভারতের সাথে আমাদের সুন্দর সম্পর্ক থাকা দরকার। ইতিমধ্যে ভারত পাকিস্তানে যে অল্প খণ্ডকালীন যুদ্ধ হলো,
এই যুদ্ধের মধ্যে তারা কিছু পুশব্যাক করলো। আমার পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তাইন্দগে প্রায় 100 কাছাকাছি লোককে তারা পুশব্যাক করলো। এরপরে পাঞ্চরি উপজেলার লোগাং দুদকছড়ি, যেখান দিয়ে সন্ডুলার মার সাথে ডায়লগ শুরু হয়েছিল, এই দুদকছড়ি দিয়ে আমার প্রায় 50 জনের মতো লোক তারা একদম যুদ্ধ চলাকালীন সময় ওই 3 দিনের মধ্যে পুশব্যাক করলো বাংলাদেশে। এটা কি করলো, প্রশাসন এটাকে চেপে রাখার চেষ্টা করলো, মিডিয়াতে যেন না আসে। এই জন্য এটা অনেকে জানেই না। তাদেরকে 3-4 দিন খাওয়ালো, তারপরে কিভাবে কি করলো, ডিসিরা ইউনোরা মিলে সরকার সহ আলাপ করে আমাদের ফরেন মিনিস্ট্রি থেকে ওদেরকে একটা প্রতিবাদ জানালো, এটাই শেষ। এরপর এরা কোথায় গায়েব হয়ে গেল, কি হলো আমরা আর কিছু জানি না। এবং ব্যারিয়ার দিয়ে রাখা হলো যাতে কোনো সাংবাদিক, কোনো পাবলিক ওই এলাকায় ঢুকতে না পারে। যার জন্য এই পুশব্যাকটা তারা করছে। এই পুশব্যাকটা তো আমাদের সাথে খারাপ আচরণের বিষয়, যে ভারতীয় নাগরিক কেন বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হবে। তো এটা তো একদিকে পাকিস্তানের সাথে যুদ্ধ করছে, আর একদিকে আমাদেরকে কিন্তু চুলকানি দিচ্ছে, উস্কানি দিচ্ছে। শেষ কথা কি বলবো, এটা দিয়ে আমি বুঝাতে চাচ্ছি যে আমাদের দুই প্রতিবেশীর মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা দরকার। আমরা ভারতকে বন্ধু হিসেবে দেখতে চাই, কারণ আমরা তো আছি এক জায়গায়, এক ঘরের কাছাকাছি। আমরা এখানে বৈরী আচরণ করে আমরা আসলে কেউ শান্তি পাবো না। আমাদের বন্ধুত্ব দরকার, ভারতকে নমনীয় হওয়া দরকার। অসংখ্য ধন্যবাদ জনাব মুজিবুর রহমান মঞ্জু। আপনাকে দিয়ে শেষ করতে চাই, আমাদের অর্থনীতি আসলে কোন দিকে যাচ্ছে? একদিকে দেখলাম ভারত আমাদের আমদানিটা তারা বন্ধ করেছে, ট্রান্সশিপমেন্ট বন্ধ করেছে, এতে কতটা প্রভাব পড়ছে সেটিও যদি বলেন। না, প্রভাব তো কিছু পড়বেই, এটা কোনো সন্দেহ নাই। যদিও আমাদের বাণিজ্য উপদেষ্টা বলেছেন যে উনি এখন আনুষ্ঠানিকভাবে ওনারা কিছু জানেন না বা ওনাদেরকে কিছু জানানো হয় নাই। দেখেন, ভারতের সাথে আমাদের স্থলপথটাই সহজ। আমাদের এখান থেকে যে আপনি যেটা বলেছেন 160 কোটি টাকার মতো আমাদের যেই 160 কোটি ডলার, 157 কোটি ডলারের যে রপ্তানিটা আমরা এখান থেকে করি, তার মধ্যে একটা বড় অংশ হচ্ছে আমাদের গার্মেন্টস পণ্য যায়, রেডিমেড পোশাক যায়, প্লাস্টিকের কিছু জিনিসপত্র যায়, আর কাঠের কিছু জিনিস যায়। আর ভারত থেকে আসে 900 কোটি ডলারের মতো। এখন ব্যাপার হচ্ছে যে আমাদের এখান থেকে যে সমস্ত ব্যবসায়ীরা ওখানে রপ্তানি করছেন, তারা যদি স্থলপথে পাঠান তাদের খরচটা কম পড়ে। এখন তাদেরকে দেখা যাবে অনেক দূর দিয়ে এসে বেনাপোল দিয়ে পাঠাতে হবে, এবং যদি জাহাজের পথে পাঠায় তাহলে পাঠাতে হবে ভারতের আর একটা বন্দর আছে সেখানে, সেখান থেকে আবার এটাকে সড়ক পথে আনতে হবে। এই জায়গায় ভারত যেটা করেছে, আমি একটু কনফিউজ যে তারা এটা করেছে বাংলাদেশকে চাপ প্রয়োগের জন্য নিঃসন্দেহে, এবং বাংলাদেশ সরকার কিন্তু আমরা দেখছি যে এই জায়গায় তারা স্ট্রংলি এই সমস্ত বিষয়গুলোকে হ্যান্ডেল করছেন। এখন যেটা অদূত ভাই বললেন যে আপনি তার সাথে বন্ধুত্ব কিভাবে রক্ষা করবেন, বন্ধুত্ব তো আপনি তার সাথে রক্ষা করতে পারেন যে আপনার সাথে বন্ধুপ্রবণ, যে আপনার সাথে শত্রুপ্রবণ, তার সাথে তো আপনি বন্ধুত্বপ্রবণ না, বরং তার সাথে চোখে চোখ রেখে কথা বলাটাই হচ্ছে তার যৌক্তিকতা। আমরা তো একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এখন দেখেন, পুশ ইন করা হচ্ছে আপনার, এখন আর একটা থ্রেট সামনে আছে, আমাদের সামনে বর্ষাকাল, নদী, বৃষ্টি, দেখা যাবে যে আমাদেরকে পানি ছেড়ে দিবে, ফারাক্কার একটা প্রভাব তো আছেই। তাহলে আমাদেরকে তারা পানি দিয়ে ভাসিয়ে দেওয়ার পরিকল্পনা করবে, পুশ ইন করে আমাদের এখানে বিভিন্ন সীমান্তে এক ধরনের তটস্থ অবস্থা রেখেছে। তারপরে আপনার এই যে ট্রান্সশিপমেন্ট বাতিল করেছে, এখন স্থলবন্দরে নিষেধাজ্ঞা দিয়েছে। আমার ধারণা যে ভারত যে একটা ভুল প্রতিবেশী সুলভ আচরণ আমাদের সাথে করছে, এই ভুল থেকে সে সংশোধিত হবে না, সে এই ভুলের পর ভুল করতে থাকবে। যেই ভুলটা আমরা ভারতকে সবসময় বলেছিলাম যে দেখেন, প্রতিবেশীর সাথে প্রতিবেশী সুলভ আচরণ না করলে, প্রতিবেশী কে কত বড় বা কে কত ছোট সেটা বিষয় না, কিন্তু আপনি যদি আমাকে 10 গ্লাস পানি মারেন, আমি আপনাকে 1 কাপ পানি হলেও তো মারতে পারবো, আপনাকে তো এটা মনে রাখতে হবে। আপনি যদি আমার দিকে 10টা ঘুষি মারেন, আমি তো আপনার ঘুষিটাকে ফিরানোর শক্তি তো আমার আছে। বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে কিন্তু এই আত্মমর্যাদা বোধটা আছে বলে আপনি দেখবেন বাংলাদেশের মানুষ কিন্তু ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় ঐক্যবদ্ধ। অথচ হওয়া উচিত ছিল কি, বা হওয়ার কথা ছিল কি, হওয়ার কথা ছিল ওরা আমাদের বৃহৎ প্রতিবেশী, ওরা ওদের মাল আমরা বেশি ব্যবহার করি, ওরাই তো আমাদের প্রতি সহনশীল থাকার কথা। ওরা 900 কোটি ডলারের মাল আমাদের এখানে বিক্রি করে, আমরা বিক্রি করি মাত্র 150 কোটি ডলারের বা তার চাইতে সামান্য বেশি। তাহলে ওরাই আমাদের প্রতি সহনশীল, ভদ্র আচরণ থাকার কথা। তো এই যে প্রভুত্ব সুলভ আচরণ, এবং সবচাইতে বেশি আমি সবসময় বলি যে শেখ হাসিনা পালিয়ে গেছে, তার চাইতে বেশি খুশি হয়েছে আমি যে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার কারণে। কারণ আমরা যে কথাটা সবসময় বলেছি যে শেখ হাসিনা ভারতের মদতপুষ্ট একটা পুতুল সরকার, এটা এখন বাংলাদেশের একটা শিশুও
এটার জন্য আপনাকে আর কোনো প্রমাণ দিতে হবে না, এটা স্পষ্ট। সুতরাং ভারতের পররাষ্ট্রনীতির যে ফেলিউর, এখন ভারত তার বাণিজ্য নীতি, তার প্রতিবেশী সুলভ নীতিতেও সেটা ফেল করছে, এবং এটা ভারত ভুল করছে, এবং এই ভুলটা সহসা তাকে সংশোধন হওয়া দরকার। আমাদের সাথে সে বন্ধুত্ব দেখালে আমরাও তাদের সাথে বন্ধুত্ব দেখাবো, এটাই হচ্ছে আমাদের নীতি। অসংখ্য ধন্যবাদ জনাব মুজিবুর রহমান মঞ্জু এবং আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, দেশ সংবাদ এখানে শেষ করছি। আবার দেখা হবে আগামীকাল একই সময় অন্য কোনো অতিথিদের নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ সন্ধ্যা।